প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি এস এম আকাশ। দেখছেন দেশ ভাবনা, এই মুহূর্তের বাংলাদেশ। আমরা সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করব। আজ মূলত রাজনৈতিক দলের যে সংস্কার ভাবনা এবং যে কোথায় বিরোধ হচ্ছে এবং কোথায় একমত হচ্ছে এবং সেটা বাংলাদেশের জন্য কতটা ভালো হবে, জনগণ আসলে কি প্রত্যাশা করে, এইগুলো নিয়ে আমরা একটু মতামত চাইব। দুজন অতিথি রয়েছেন আমাদের সাথে, তাদের সাথে আপনাদের পরিচয় করে দিই। আমাদের সাথে আছেন আবু হেনা রাজ্জাকি, আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট, আপনাকে স্বাগত জানাই। রয়েছেন সাইদ আবদুল্লাহ, ফ্রিল্যান্স ইনভেস্টিগেটিভ জার্নালিস্ট ও মানবাধিকার কর্মী, আপনাকেও স্বাগত জানাই। আবু হেনা রাজ্জাকি, এই সংস্কার নিয়ে যেহেতু বেশ কয়েকদিন কথাবার্তা হচ্ছে, ঐকমত্য কমিশনের সাথে বিভিন্ন রাজনৈতিক দলে বৈঠক হচ্ছে, বিএনপি 3 দিন ধরে বৈঠক করেছে, অধিকাংশ সংস্কার প্রস্তাবের সাথে বিএনপি একমত পোষণ করেছে। বিশেষ করে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক না রাখা, প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির ক্ষমতা ভারসাম্য, বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার, এইগুলোর সাথে তারা একমত পোষণ করেছে। কিন্তু যেখানে তাদের আপত্তি সেটা হচ্ছে একজন দলীয় প্রধান, মানে প্রধানমন্ত্রী, সংসদ নেতা বা দল প্রধান হতে পারবেন না। এই যে সংস্কার প্রস্তাব এবং বিএনপির এই বিরোধিতা এবং যেখানে যেখানে তারা একমত পোষণ করেছে, আপনি ওভারঅল কিভাবে দেখেন বিষয়টা? ধন্যবাদ আপনাকে, আমার সহ-আলোচক এবং আপনার দীপ্ত টিভির সমস্ত দর্শক শ্রোতা। দেখেন, রাজনীতিতে প্রথম কথা হলো বিরোধ থাকবে। যদি মীমাংসা হয়েই গেল তাহলে কিন্তু আর থাকে না কিছু। এই প্রস্তাব দিলাম, এগ্রি করলাম, তো হয়ে গেল, শেষ। আবার বিরোধিতা থাকতে হবে, সেটাও লজিক্যাল হইতে হবে, লজিক্যাল। আবার বিরোধিতার খাতিরে বিরোধিতা, সেটাও ঠিক নয়। এখন আমরা দেখতেছি বিএনপি বেশ লম্বা সময় ধরে আলোচনা করতেছে, বসছে, এবং বিএনপি নিঃসন্দেহে এই মুহূর্তে সবচেয়ে বড় দল, বা মানে এখন পর্যন্ত মনে হয় নির্বাচন দিলেই তারা পাশ করবে, সুতরাং তাদের একটা প্রভাব বা তাদের বিষয়গুলোর গুরুত্বও বেশি, এবং সেটা দিচ্ছে, যারা আলোচনায় বসতেছে তাদের ওখানেও পাচ্ছে। আমি যেটা পেয়েছি এখানে কতগুলো জিনিস, যেমন বিএনপি বলছে যে 2বারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না, সেটা কিন্তু পরপর 2বার, তারপরে যদি একটা টার্ম গ্যাপ যায় এরপর আবার হতে পারবে, তাদের বিষয়টা এরকম। আবার একই সময়ে দলীয় প্রধান, তারপরে সংসদ নেতা এবং প্রধানমন্ত্রী, এখানেও তারা এইভাবে থাকতে চাচ্ছে, এবং সেখানে সংস্কার যারা কমিটিতে আছে তাদের একটু দ্বিমত আছে। আপনার দ্বিমত আছে কিনা? আমি ব্যক্তিগতভাবে আপনার ব্যক্তিগতভাবে বলেন। আমি প্রশ্নটা করছি এই কারণে, আমরা 15 বছর যেটা দেখেছি, একই ব্যক্তির যে মানে অসম্ভব ক্ষমতার ধর হয়ে যা, ডক্টর আকবর আলী খান বলেছিলেন যে বাংলাদেশের প্রধানমন্ত্রী বোধহয় যার শাসকদের থেকেও ক্ষমতাবান। ওই জায়গাটাই তো মূল সংস্কারটা দরকার। অফকোর্স, আপনি যদি আমি ব্যক্তিগতভাবে যদি আমাকে বলেন, আমার কাছে একটা সিম্পল উত্তর আছে। এটার সিম্পল উত্তরটা হলো 2টা ফর্মে দিব। একটা হইলো, আপনি 1 নম্বর হলো 2বার প্রধানমন্ত্রী হতে পারবেন, 2বার বেশি হতে পারবেন না, ও গ্যাপ ট্যাপের কোনো বিষয় নাই। কেননা আমি বলি, আপনি বাংলাদেশে আজকে পর্যন্ত যাদেরকে সম্ভাব্য প্রধানমন্ত্রী হতে পারে আজকে পর্যন্ত, তার বয়স কারোরই 50-এর নিচে নাই। একটা সিম্পল হিসাব করি, মানে রাজনৈতিক দলের ভিতর থেকে 60-70ও আছে। সে যদি 2 টার্ম হয়ে যায় পরপর, তাতে কিন্তু 10 বছর। 10 বছর হওয়ার পর আপনি যদি আবার করেন, 5 বছর গ্যাপ দিয়ে আবার আপনি 20 বছর নিচ্ছেন, আপনার জেনারেশন তৈরি হবে না, আপনার রাজনীতিবিদ তৈরি হবে না। যেই জায়গাটা আজকে আওয়ামী লীগ পড়ছে, জাস্ট শেখ হাসিনা চলে গেছে, টোটাল পার্টি জিরো। আপনি দেখেন তো, দাঁড়া করেন একটা লোক দেন, আপনি তৈরি করতে দেন নাই। তো একইভাবে যদি আপনি আমাকে জিজ্ঞেস করেন, একই ব্যক্তি যখনই প্রধানমন্ত্রী হয়ে যাবে, সে দলের সভাপতি পদ ছেড়ে দিবে, এবং পার্লামেন্টের যে নেতা সে পদও ছেড়ে দিবে। সেখানে আপনি আরেকজনকে দেন, কারণ আপনি এক সিদ্ধান্ত, আপনি একজন ব্যক্তি দল চালাবেন, সংসদ চালাবেন, আবার প্রধানমন্ত্রী হিসেবে, প্রধান নির্বাহী হিসেবে আপনি ডিসচার্জ করবেন, এটা হয় না। বিকজ আমরা 17 বছর যে সংবিধান সংশোধন করছে, 17 বার 53 বছরে, এটা একটা স্বৈরাচারের চটি বই বানানো হয়েছে, জাস্ট চটি বই। এবং 70 অনুচ্ছেদ যদি থাকে, এরপরে স্বৈরাচারের জন্য আর কিছু লাগে না। দ্বিতীয় কথা হচ্ছে, আপনি শুধু যে প্রধানমন্ত্রীর পদ তা না, যিনি এমপি হবেন সেই দলের কোনো পদে সে থাকতে পারবেন না, এবং পরপর 2বারের বেশি সে এমপি হতে পারবেন না। কারণ প্রধানমন্ত্রী হতে না পারলে এমপি হওয়ারও দরকার নাই, কারণ 10 বছর
তামাশা না। আরেকটা জেনারেশন আপনি তৈরি করেন। আজকে বাংলাদেশের সবচেয়ে নাজেহাল অবস্থা হয়েছে রাজনীতিবিদ বলতে আমরা মনে করি বিএনপির টপ দুইজন নেতা, আওয়ামী লীগের শেখ হাসিনা পরিবার, ওইদিকে মানে এছাড়া আমি কোনো লোকই খুঁজে পাই না। আপনার সেকেন্ড মানুষ চিন্তাই করে না। এই যে চিন্তা করে না, এটা একটা বিরাট রাজনৈতিক শূন্যতা তৈরি হয়েছে। 2 নম্বর, আমি আরেকটা জায়গায় যাই। আপনি যদি এগ্রি করেন যে এই সংসদে মেনে নিলাম, তাতে সবাই এগ্রি করে, তারপর সেটা তাদের গঠনতন্ত্রে ঢুকাতে হবে আমি মনে করি। আর গঠনতন্ত্র যদি আপনি সংশোধন করে ফেলেন, আমার সংবিধানে লেখা লাগে না। আর সবশেষে বলি একটা কথা, এখন আপনি যদি বাংলাদেশ যে কায়দায় চলে, আর সে কায়দায় যদি আমি আমার মতো করে চলতে চাই, এখন হয়তো আমি রাষ্ট্রীয় খাতিরে বলতেছি, দেশের স্বার্থে বলতেছি, জনগণের স্বার্থে বলতেছি, আমি যদি একটা পার্টির প্রধান হইতাম তাইলে আমি কি করতাম সেটা আমি জানি না। আমি পার্টি প্রধান হইলে, নতুন একটা পার্টি আসলে আমি তাকে উপর দিয়ে বলতাম ওয়েলকাম, ভিতর দিয়ে বলতাম গেট লস্ট। কারণ এটা স্বাভাবিক। আমি কেন বাজারে প্রতিদ্বন্দ্বী নিব? তা আমি যদি মনে করেন কোনো পার্টির চিফ হইতাম, ইভেন এই বড় দলের প্রধান হইতাম, আমি কি করতাম জানেন? সিম্পল, যত পদের সংস্কার আসে, আমার তো একটা ইমেজ আছে, এই আজকে পর্যন্ত যে গ্রহণযোগ্যতা, আমি একদম শুরুতে অগাস্ট মাস যখনই আমি সমস্ত টিক মার্ক দিয়ে মেনে যেতাম। কেন মেনে যেতাম? তারপরে আপনি নির্বাচন দেওয়ার পর 2/3 মেজরিটি নিয়ে যাব। দরকার হলে আমি যদি গয়রহ আবার মনে করি বাতিল করে দিব, বাতিল করব। কিন্তু এই যে আলোচনাটা চলতেছে, এই আলোচনায় কিন্তু আপনি শেষ করা কঠিন হবে। এই দিস ওয়ে দ্যাট ওয়ে লড়াই। আবহাওয়া রাজ্জাকি, আপনি যেটা বললেন যে আপনি যদি এরকম একটা প্রভাবশালী দল প্রধান হতেন, তাহলে আপনি টিকমার্ক দিয়ে হয়ে যেতেন। আবার যদি মনে হতো যদি আপনি করতেন, হ্যাঁ, না হলে এটা ফেলে দিতেন। 2/3 মেজরিটি এটা কিন্তু সেই সেই স্বৈরাচারী মানে এখনো শিক্ষা কেন বললাম নেই, এবং আপনি সেই জায়গায় আছেন। না কেন বললাম, আমার মন্তব্য করা ঠিক না। ইতিমধ্যে বড় দলের লোক বলছে আমরা এগুলা মানি না এবং ক্ষমতায় গেলে এগুলা ফেলে দিব। তার মানে ওই যে সেই যে ওখানে যেতে চায়, শিক্ষা নাই, ওখানে যেতে চায় কেউ শিক্ষা চায় না। যেটা বলেন এই মন্তব্যের সাথে আপনার মন্তব্য চাইবো, এই যে মানসিকতা, আমাদের মাইন্ডসেট এখনো কিন্তু সেই পুরনো ধাঁচের মাইন্ডসেটের মধ্যে রয়েছে কিনা। আমরা নির্বাচনটা বিশেষ করে এই যে প্রধানমন্ত্রী নিয়ে আমরা আলোচনা করছি, তার ক্ষমতা, এটা নিয়ে কিন্তু যখন শেখ হাসিনা ক্ষমতায় ছিল তখনও কিন্তু অনেকেই, ডক্টর আকবর আলী খানের মতো অনেকেই কিন্তু বলেছে যে এই ব্যবস্থার পরিবর্তন হওয়া দরকার। সেই জায়গায় এসে বিএনপির এই আপত্তিকে কিভাবে দেখেন? ধন্যবাদ। আলোচনাটা যে ফ্রেমিংয়ের ভেতরে আপনি নিয়ে এসেছেন, আমার কাছে মনে হয় এই জায়গায় কয়েকটা প্রেক্ষাপট একই সাথে আলোচনাটা করা জরুরি। আকবর আলী খানের উদাহরণ বলেন, আকবর আলী খান আমার অত্যন্ত প্রিয় মানুষ ছিলেন, তার বইপত্র আমি খুব মনোযোগ দিয়ে পড়ার চেষ্টা করি, কারণ বাংলাদেশের যে কয়জন বিদগ্ধ ব্যক্তি ছিলেন আমি মনে করি যে তার ভেতরে অবশ্যই আকবর আলী খান অন্যতম একজন। এবং তার ফলশ্রুতিতেও আপনি যদি কালেকটিভলি সংস্কার প্রস্তাবের দিকে তাকান, দেখা যাবে সংখ্যার বিচারে যদি হয় 5টা সংস্কার কমিশনের যেগুলো আলোচিত হচ্ছে 694টা, যদি আমি ভুল না করি সংস্কার প্রস্তাব ছিল, এর ভেতরে কিন্তু বিএনপিও মোর অর লেস 85%-এর উপরে, অলমোস্ট 90%, 89%-এর মতো তারা কিন্তু একমত। কিছু কিছু জায়গায় এসে দ্বিমতের জায়গাটা আসছে। এটা রাজনৈতিক দল হিসাব করলে যে কোনো রাজনৈতিক দলই তাদের একটা নিজস্ব রাজনীতি আছে। সংস্কার কমিশনের প্রস্তাবের সাথে প্রত্যেকটা রাজনৈতিক দল ইনএভিটেবলি একমত হবে, এটা এক্সপেক্ট করাটা উচিত না। সেটাই যদি হতো তাহলে তার ঐকমত্য কমিশনের কোনো দরকার ছিল না। প্রাইম মিনিস্টারের ক্ষমতার কথা যদি বলেন, আমি ব্যক্তিগতভাবে মনে করি একজন মানুষের হাতে যদি অসীম ক্ষমতা থাকে, ওই ক্ষমতাটা মিসইউজ করারও কিন্তু একটা অপশন থাকে। সাবকন্টিনেন্টাল পয়েন্ট অফ ভিউ থেকে যদি আমি বলি, তাহলে অতীতে বহুবার এই জাতীয় কাজ ঘটেছে। সো অতীত অভিজ্ঞতা যেহেতু খুব একটা ভালো না, সামনের দিনে যাতে স্ট্রাকচারাল ওয়েতে কেউ যাতে এটা সুযোগ না নিতে পারে, সেই জায়গায় কিছুটা চেক অ্যান্ড ব্যালেন্সের দরকার আছে। আবার এই ব্যাপারটাও মাথায় রাখাটা জরুরি, ধরেন লেটস সে XYZ যে পলিটিক্যাল পার্টিই হোক, এখন একটা দেশ চালানোর জন্য, বেসিক্যালি বাংলাদেশের মতো একটা দেশ চালানোর জন্য, এটা কিন্তু এক্সটার্নাল যে প্রেশারগুলো থাকবে সেটাকেও ডিল করার মতো ক্যাপাসিটিটা রাখতে হয়। তার কারণ হলো, আমাদের যদি বর্ডার এরিয়াগুলো খেয়াল করেন, এক সাইডে বঙ্গোপসাগর আর 3 সাইড মিলে যে 2টা দেশ আছে, এই 2টা দেশ কিন্তু মোর অর লেস অনেক ক্ষেত্রে ডিপ্লোম্যাটিক্যালি হোস্টাইল দেশ, যদিও আমরা বন্ধুভাবাপন্ন দেশ বলার চেষ্টা করি। আলটিমেটলি যেটা দেখা যাচ্ছে, এই জায়গায় যদি গভর্নমেন্ট অনেক বেশি উইক হয়ে যায়, সেই ক্ষেত্রে আমরা তো ইন্টারনাল অ্যাফেয়ারগুলো নিয়ে কথা বলছি যে অতীতের অভিজ্ঞতা ভালো না, ইয়েস আই অ্যাগ্রিড উইথ দিস পয়েন্ট। একই সাথে গভর্নমেন্ট যদি অনেক দুর্বল হয়ে যায়,
খেয়াল করে দেখেন তাহলে বাইরের যে কান্ট্রিগুলো আছে তারা যেভাবে বাজে ইনফ্লুয়েন্স করার চেষ্টা করে সেই জায়গাটা কিন্তু আরো বেড়ে যাওয়ারও সম্ভাবনা আছে। কাজে আমাদের কিন্তু ইন্টারনাল এবং এক্সটার্নাল দুইটা ইফেক্টই বিবেচনায় রাখার দরকার আছে। আবার আরেকটা যেটা কথা বলেন ক্ষমতার ভারসাম্য বিভিন্ন কিছু, দেখেন কাগজ কলমে অনেক কিছুই যদি লিখে রাখা যায়, লিখে রাখলেই চমৎকার হয়ে যাবে এটা আমি বিশ্বাস করি না। মাইন্ডসেট খুব গুরুত্বপূর্ণ। কারণ আবু হেনা রাজ্জাকি ভাই আমার কাছে মনে হয় ওইটা যদিও বলছিলেন, কিন্তু আমার কাছে মনে হয়েছে ওইটা আসলে বলার জন্য বলা যায়, পরিস্থিতি ব্যাখ্যা করার জন্য, যে আমি যদি এটা হয় আমার হাতে ক্ষমতা আসলে ইনস্ট্যান্ট বাদ দিয়ে দেওয়া যায়। তবে আবু হেনা রাজ্জাকি ভাইরা যে বয়স থেকে রাজনীতি বুঝেন বা শেখেন, আসলে তাদের অভিজ্ঞতার ঝুলি অনেক লম্বা। নিশ্চয়ই এই ধরনের কাজ বাংলাদেশে দেখেছেন। তারা তো এরশাদের মতো মানুষদেরকেও দেখে দেখে তারা অভ্যস্ত, যে সকালবেলা এক কথা বলতো, বিকেলবেলা এক কথা বলতো, রাতের বেলায় অন্য কথা বলতো। সে জাতীয় কাজ হয়েছে, কিন্তু সামনের দিনে আবার এই জাতীয় কাজ অনেক বেশি করা যাবে না। কেন যাবে না? আগেকার যে রেকর্ডগুলো যেটা থাকতো, পত্রিকার রেকর্ড থাকতো, এখন কে কোন কথাটা বলছে এটা দেখবেন ডিজিটাল এভিডেন্স থাকে প্রত্যেকটা জায়গায়। আপনি যদি সরাসরি আগে এক কথা বলে গেলেন, পরে সরাসরি দ্বিমতের জায়গাটা করলেন, এই জায়গাটা খুবই ভিজিবলি মানুষের সামনে একেবারে পুশ করে দেওয়া যায়। এবং আমার কাছে যেটা মনে হয়, জুলাই গণ অভ্যুত্থানের পরে একটা ব্যাপার খুবই সুনিশ্চিত, রাজনীতিটা রাজনীতিবিদদের জন্য খুব কঠিন হয়ে যাবে। এই কথাটা আমি কেন বললাম? আগে যেমন কোনো কিছু করে মানুষকে দমন পীড়নের মাধ্যমে যে কাজটা করা যেত, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি সামনে হঠাৎ করে দেশটা জান্নাতে পরিণত হয়ে যাবে, আমি এটা বিশ্বাস করি না। এটা একটা কন্টিনিউয়াস প্রসেস, অনেকগুলা দিনের দরকার হয় কোনো সিস্টেম চেঞ্জ হওয়ার জন্য। কিন্তু বিগত যে রেজিমটা ছিল, তারা যেভাবে দমন পীড়ন করার চেষ্টা করত, যে কেউই ক্ষমতায় আসলে অ্যাটলিস্ট ওই জায়গা থেকে ভালো পজিশনে যাবে। কারণ কি, অনেক কিছু মানুষ যেভাবে চুপচাপ মেনে নিত, বিভিন্ন ইস্যু দেখে আমার কাছে মনে হয় যে জনগণের ভেতরে এখন ওই জায়গাটা গ্রো করেছে যে তারা প্রশ্নটা করতে পারবে। সো আরেকটা ব্যাপার হলো, বিভিন্ন জায়গায় যেমন বিএনপির যেসব প্রস্তাবনা আছে এখন পর্যন্ত চূড়ান্ত লেভেলে চলে আসছে, ব্যাপারটা এমন না। অনেক জায়গায় তাদের দ্বিমতের জায়গাটা আছে। তবে আমার কাছে যেটা মনে হয়, আরো কিছু কিছু জায়গায় তারা আলাপ আলোচনার মাধ্যমে আরো কিছু কিছু সংস্কার প্রস্তাবের সাথে একমত পোষণ করতে পারে। যদি করে তাহলে সেটা সবার কাছে আর একটু ওয়েল অ্যাকসেপ্টেড হতে পারে। তবে তাদেরও কিছু কিন্তু ফিলোসফি আছে, সেই ব্যাপারগুলো নিয়ে অন্য দল এবং সংস্কার কমিশনের বসা উচিত। কারণ সংস্কার কমিশনেও এমন অনেক প্রস্তাবনা আছে যেটা মানলে অনেকেই মানতে পারবে। আমি সময় পেলে পরবর্তীতে নিশ্চয়ই ওই জাতীয় উদাহরণের দিকে যাব। আমি আরেকটা প্রসঙ্গ তুলি দুজনের কাছেই। আপনার দুজনই আইনজীবী, সাংবাদিক হলেও আইনের ছাত্র। সেটা হলো এই যে প্রধান বিচারপতি নিয়োগ, এটা নিয়ে কিন্তু যেহেতু একটা তত্ত্বাবধায়ক সরকার প্রসঙ্গ ছিল, এটা নিয়ে কিন্তু জটিলতা শুরু হয়েছিল, যে বিচারপতিদের বয়স বাড়ানো বা কাকে নিয়োগ দেয়া যায়, এটা নিয়ে কিন্তু বেশ বড় ঘোলাটে পরিস্থিতি তৈরি হয়েছিল, আপনারা জানেন। এখানে সংস্কার কমিশনের প্রস্তাব হচ্ছে যে জ্যেষ্ঠতম যে বিচারপতি তিনি প্রধান বিচারপতি হবেন, কিন্তু বিএনপি অপশনের কথা বলছে, যে 3 জনের কথা বলছেন। তাই যেহেতু আপনারা আদালত অঙ্গনের মানুষ, এই জায়গাটা কি আপনারা কিভাবে দেখেন? আমি যদি এটা এস্টাবলিশড হয় যিনি জ্যেষ্ঠ বিচারপতি, এখন প্রশ্ন হচ্ছে এখানে 2টা বেঞ্চ আছে, অ্যাপিলেট ডিভিশন ও হাইকোর্ট ডিভিশন, টোটালটা মিলে যে লেংথ অফ সিনিয়র না কিভাবে সেটা একটা কনফার্ম করতে হবে। যদি এমন হয় যে জাস্টিস হিসাবে সে সিনিয়র, সে এমন হতে পারে যে অ্যাপিলেট ডিভিশনে চলে গেছে কিন্তু আরেকজন হয়তো আসে নাই, কিন্তু হাইকোর্ট ডিভিশনে আছে, সে সিনিয়র হতে পারে। সেইভাবে যদি নেয় সেটা একরকম ব্যাপার। আর যদি ভাবে যে না, কোনো সূত্র ছাড়া কোনো সিরিয়াল ব্রেক হবে না, অ্যাজ ইউজুয়াল আইসা চিফ জাস্টিস হবেন এবং চিফ জাস্টিস যিনি থাকবেন তিনি ওটা হবেন, তাহলে কিন্তু একটা ব্যাপার, মানে কোনো সিরিয়াল ব্রেক করা যাবে না এইভাবে যদি থাকেন। আর যদি সেই ওই স্টাইল আবার থাকে যে আমরা চুজ করতে পারবো, চুজ করলাম তাকে আমি টেনে নিয়ে আসলাম প্ল্যান করে, কারণ একজন আপনি 5 বছরের মেয়াদে 1.5 বছর থেকে যদি চেষ্টা করেন যে কাউকে টেনে নিয়ে আসবেন, মানে ইঞ্জিনিয়ারিং এটা যদি আপনি করেন, আপনি করতে পারবেন। এবং আমাদের এই অ্যাটিটিউডের খাসলত 53 বছরের খাসলত মাত্র 7 মাসে চেঞ্জ হয়ে যাবে, এটা যদি আপনি আশা করেন বোকার স্বর্গে বাস করা ছাড়া আর কিছুই না। বাট এটা যদি করে তাহলে এইভাবে যে কোনোভাবেই সিরিয়াল ব্রেক করতে পারবে না। যদি কেউ এমন অযোগ্য বিবেচিত হয়, কথার কথা তর্কের খাতুরে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল থাকবে, দরকার আপনি তাকে সরিয়ে দেন, কিন্তু আপনি সিরিয়াল ব্রেক করে আনবেন উইথ প্ল্যান, এটা হবে না। ওইভাবে আপনি চিফ জাস্টিস কি অলওয়েজ বানাইতে পারেন, কিন্তু শর্ত হইলেই
সিরিয়াল ব্রেক করা যাবে না, কোনো রকম রাজনৈতিক ইনফ্লুয়েন্স করে কাউকে আগে পিছে আনা যাবে না, এগুলো নিশ্চিত করতে হবে। সেক্ষেত্রে যদি আপনি চিফ জাস্টিস রাখেন তাহলে আমার কাছে মনে হয় সেটা খুব একটা সমস্যা হওয়ার কথা নয়। এখানে কে প্রধান বিচারপতি হচ্ছেন সেটার উপরে তো যেহেতু আদালতের উপরে আমাদের অনেক আশা ভরসা, এবং আমরা এর অতীতে দেখেছি যে এই আদালতকেই বিভিন্নভাবে অপব্যবহার করা হয়েছে, এই জন্যে বোধহয় এই ধরনের সংস্কার প্রস্তাব আসছে। আপনি কি মনে করেন শাহিদ আব্দুল্লাহ? এই প্রশ্নটা বলার আগে আমি একটা উদাহরণের দিকে চলে যাই। যেমন ডেমোক্রেসির উৎকৃষ্ট প্র্যাকটিস কোন কোন জায়গায় হয় এটা যদি আমরা খোঁজার চেষ্টা করি, তাহলে নিঃসন্দেহে আমেরিকার অনেক কিছুর পর আমার প্রচণ্ড আপত্তির ব্যাপার আছে। বিভিন্ন জায়গায় তারাও মানবাধিকার লঙ্ঘনের ক্ষেত্রে প্যালেস্টাইন ইস্যুতে বা বিভিন্ন জায়গায় তাদের যে অবস্থান আমি প্রচণ্ড সমালোচনা করি, কিন্তু তাদের নিজেদের দেশের মানুষের ফ্রিডম অফ এক্সপ্রেশনের প্রতি তাদের যে কমিটমেন্ট সেটা তো খুবই ভিজিবল। আমেরিকায় বিচারপতি নিয়োগটা খুবই গুরুত্বের সাথে দেখা হয়, মোর অরলেস সবারই জবাবদিহিতে আছে, এবং আমেরিকার বিচারপতিরা দলীয় মতাদর্শ যেটা সেটা ওপেনলি তারা কিন্তু অ্যাকনলেজ করে। খেয়াল করে দেখেন, এইটা করার কারণে তাদের দেশে ন্যায় বিচার প্রাপ্তির যে রেট সেটা কি অন্য দেশের চেয়ে কম? না। তার মানে দলীয় পদ পদবীর পরিচয়টা উন্মুক্ত রেখেও ন্যায় বিচারটা নিশ্চিত করা যায়। আবার অনেক দেশ আছে, বাংলাদেশের কথাই যদি বলি, দলীয় পদ পদবী নাই, কিন্তু বিচারপতিরা যে ধরনের কাজ করে গেছে অতীতেও, তাতে করে তাদের দলীয় পদ পদবী না থাকলেও সবচেয়ে নিকৃষ্টতম বিচার ব্যবস্থা তারা জাতির জন্য রেখে গেছে। কারণ এবিএম খায়রুল হক সাহেব, তার কথা যদি বলি, বাংলাদেশের ডেমোক্রেসি ধ্বংস করার পেছনে যে কয়েকটা মানুষ একেবারে সামনে থেকে নেতৃত্ব দিয়েছে তার ভেতরে একজন হলো এবিএম খায়রুল হক। যেভাবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে ডিজাস্টার বানিয়ে ফেলেছিল, তার রায়ের সাথে প্রতারণা, আমি এইটাই বলি যে বাংলাদেশে একটা রায়ের সাথে নিজে প্রতারণা করে গেছে এবিএম খায়রুল হক তার শর্ট রায় এবং বিস্তারিত রায়ের ভেতরে। তত্ত্বাবধায়ক সরকার হিসেবে সেই ইস্যুটা আমি আজকে বিস্তারিত বললাম না। তো দেখেন, এই জন্য আমি বলছিলাম যে পদ পদবী পরিচয় সব হিডেন রেখেও অনেক বড় ক্ষতি করার অপশনটা থাকে। তো এই ক্ষেত্রে বিএনপির প্রস্তাবনা, সংস্কার কমিশনের যে প্রস্তাবনা, সংস্কার কমিশন প্রস্তাবনা হলো ইন এনি সেন্স যিনি সিনিয়র তিনি প্রধান বিচারপতি হবেন। বিএনপি যেটা বলছে অ্যাপিলেট ডিভিশনের সিনিয়র মোস্ট 2 বা 3 জন যারা থাকবে তাদের ভেতর থেকে হবে, মানে এইটা হলো ওয়াইড করে ফেলেছে, মানে জ্যেষ্ঠ যে আছেন তিনিও হতে পারেন, সেকেন্ড জ্যেষ্ঠ যে আছেন তিনি হতে পারেন, থার্ডও হতে পারে। তো এইটা করার ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে এইটার পূর্ণাঙ্গ ব্যাপারটা দেখা উচিত। যখনই আপনি এটা করবেন, যেমন বিচারপতিদের শাস্তির বিধান বা কোন ডিসিপ্লিনারি গ্রাউন্ড দেখানোর জন্য যেমন ওই যে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলটা আছে, এইটার ব্যাপ্তিটা আরও কিভাবে নেওয়া হবে এই ব্যাপারটা আরও মনে হয় যে জাতির সামনে ক্লিয়ার করা উচিত। আমি এইটা ঠিক হচ্ছে কি ভুল হচ্ছে এই বাইনারিতে এখনই যেতে চাই না। কেন যেতে চাই না তার উদাহরণ কিন্তু দেখিয়ে দিলাম একটু আগে, যে নির্দিষ্ট নিয়ম থাকলেও সেই জায়গায় একটা চমৎকার বিচার ব্যবস্থা নাও থাকতে পারে, আবার পলিটিক্যাল বিচার ব্যবস্থা থাকার পরেও একটা চমৎকার বিচার ব্যবস্থা থাকতেও পারে। তো এই ক্ষেত্রে আমার যেটা মনে হয় যে এই যে মানদণ্ড, ওই 3 জনের ভেতর থেকে কাকে বেছে নিবে এই মানদণ্ডটা কিভাবে হবে সেটা ক্লিয়ার করা। যেমন আপনি বলতে পারেন যে আর্মি চিফ কিভাবে নিয়োগ দেওয়া হয়, নেভাল চিফ কিভাবে নিয়োগ দেওয়া হয়, এয়ারফোর্স চিফ কিভাবে নিয়োগ দেওয়া হয়, ডেফিনেটলি একজন লেফটেন্যান্ট জেনারেলকেই নিয়োগ দেওয়া হয়, কিন্তু যিনি সিনিয়র মোস্ট আছেন তাকে কি নিয়োগ দেওয়া হয়? অবশ্যই না। তাদের ভেতরে গভর্নমেন্টের কনফিডেন্স আছে এবং নানা ক্যারিয়ার সংক্রান্ত বিভিন্ন ইস্যু আছে, তাদেরকে কিভাবে নিয়োগ দেওয়া হয় এই জায়গায় কিন্তু অনেকগুলা কথা থেকে যায়। আমার কথা এই ব্যাপারটা আমার কাছে মনে হয় যে আরো বিস্তারিত আলোচনার জায়গাটা আছে, যে কোন কোন ক্যাপাসিটিতে এই অপশনটা রাখা হলো এই জিনিসটা পূর্ণাঙ্গভাবে যদি উন্মোচন করা হয় তাহলে আমরা আরো কনক্লুসিভ রিমার্ক দিতে পারবো। হ্যাঁ, কিন্তু এই জায়গাটা একটা মানে ঐক্যমত হওয়া দরকার। অবশ্যই ঐক্যমত কমিশন তো এই জন্যই দরকার যে যার যার যে মতামত আছে, যে ডিফারেন্সগুলো আছে ওইগুলোকে কতটা কমিয়ে আনা যায়। আমাদের নতুন একটা রাজনৈতিক দল আপনারা দেখেছেন, শিক্ষার্থীদের যারা জুলাই অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছিল, এনসিপি। তো বেশ বিভিন্ন সময় বিভিন্ন কারণে তারা আলোচনায় আমার সমালোচনায় থাকে। এখন অন্যতম হলো যে একজন তাদের নেতা সালাউদ্দিন তানভীর, তাকে দল থেকে সাসপেন্ড করা হয়েছে এবং তার বিরুদ্ধে অভিযোগ যে টাকার বিনিময়ে ডিসি নিয়োগ বা আরও বিভিন্ন জায়গায় তদবির বাণিজ্য করার। তো আপনার অবশ্যই মনে আছে এর আগে যখন এই ডিসি নিয়োগের প্রসঙ্গ আসছিল, তদবিরের প্রসঙ্গ, তখন কিন্তু সরকার একটা কমিটি করেছিল 10 দিনের মধ্যে তদন্ত রিপোর্ট জমা দেবে। সরকার কতদিন চলে গেল সেটার কোনো খবর নাই, কিন্তু এনসিপি থেকে তাদের এই অভিযোগের ভিত্তিতে একজনকে বহিষ্কার করেছে। এই বিষয়টাকে, যদিও আরও অন্যান্য অভিযোগ আছে, কিন্তু এই পার্টিকুলারলি এইটাকে আপনি কিভাবে দেখেন?
তার আগে একটা কথা বলে নিই, আমি এক জায়গায় আলাপ শুনছিলাম এরকম যে একজন ডিসি বদল করার জন্য বা ডিসি পোস্টিং দেওয়ার জন্য 10 কোটি 20 কোটি এইরকম সংখ্যা শোনা যায়, মানে যেটা একটা অবিশ্বাস্য রকমের সংখ্যা। তা আমি বললাম যে এটা কি করে সম্ভব? মনে করেন যিনি ডিসি হতে চান তিনি ইনভলভ হন, কথার কথা, এগুলো তো আমাদেরকে ডকুমেন্ট দেখাইতে পারবো না, বাট যেটা বাতাসের কথা হয় সেটা। তো তাকে প্রশ্ন করলো 20 কোটি টাকা তুমি কিভাবে দিবা যে এই পোস্টিংটার জন্যে? সে বলতেছে যে টাকাটা তো আমি দিব না, তো কে দিবে? যে এলাকা যে ডিস্ট্রিক্টের ডিসি আমি হব সেখানকার কিছু লোক আছে, দোজ হু আর ইন্টারেস্টেড আমাকে পাওয়ার জন্য, তারা এই টাকা রেডি করে দেবে, অর্থাৎ ডিসির কোনো ইনভেস্টমেন্ট নাই। এটা এই ধরনের কথা আছে। তো এখন যেটা আপনি বললেন যে তদবির বাণিজ্যের ভিতরে এটা পড়ে, সেটা যদি এটা দৃষ্টান্তমূলক যদি করে থাকে এটা ভালো কথা, কিন্তু ওই যে আপনি বললেন যে 10 দিনের মধ্যে রিপোর্ট দিবে, অদ্যাবধি আসে নাই। সরকার করে নাই, কিন্তু এনসিপি অন্তত তাদের একটা অভিযোগের অ্যাড্রেস তো করেছে। না সেটা করেছে, কিন্তু প্রশ্ন হচ্ছে যে আমি এই যে এনসিপির কথা আজকে আপনি বলতেছেন, এখন পর্যন্ত তাদের দলটা কিন্তু রেজিস্ট্রি হয় নাই, বাট তারা কিন্তু একটা অবস্থান এখানে পেয়েছে, এবং সেই অবস্থান থেকে একটা জিনিস বোঝা যায় যে তাদের যে দৌড়ঝাঁপ যেটা দিয়ে আমরা সমালোচনা করি বা বাজারে প্রচলিত আছে, তাতে বোঝা যায় যে তারা টু সাম এক্সটেন্ট তারা যে ইনফ্লুয়েন্সিয়াল বা সরকারের ব্লেসিংস, কারণ এখনও ছাত্রদের ভিতরে 2জন ছাত্র ভিতরে আছে, একটা ইনফ্লুয়েন্স তাদের উপরে আছে। সুতরাং আমার কাছে মনে হয় যে এই সমস্ত কর্মকাণ্ডগুলোর ভিতরে তারা ইনভলভ আছে, কোনো সন্দেহ নাই। কিন্তু এটা যেভাবে চলতেছে তাতে আমার কাছে মনে হয় না যে একজনের সাসপেন্ড করলেই যেটা বন্ধ হয়ে যাবে, এটা আমার কাছে মনে হয় খুব বেশি গ্রহণযোগ্য না। এবং এরকম হয়তো আরও আছে, আপনি একটা দৃষ্টান্ত তৈরি করতে চাচ্ছেন। ইতিমধ্যে আমরা অনেক কমপ্লেন পেয়েছি বা পত্রিকাও আসছে তাদের সম্পর্কে কমপ্লেন, কোনোটাই আমি ভেরিফাই করতে পারি নাই, কিন্তু আসছে যখন, এখন আমি বলতে পারি যে হ্যাঁ রাজনৈতিক দলগুলো এভাবেই চলে। কিন্তু আপনি যদি ন্যায় বিচারের প্রশ্ন আসেন বা নীতির প্রশ্নে আসেন কিংবা পুরনো বন্দোবস্তকে সরে দেওয়ার প্রশ্নগুলো যদি আনেন, তখন এটা আবার তাদের সাথে যায় না, তখন এটা তাদের সাথে কোনোভাবেই যায় না। সুতরাং আমি মনে করি তাদেরকে যদি তারা গুছাইতে হয়, তারা যেভাবে জুলাই আন্দোলনের পরে যে অবস্থাটা তারা ছিল সেখান থেকে কেন যারা অনেক দূরে সরে গেছে। এবং সবচেয়ে ভালো হইতো একটা জিনিস, আমি ব্যক্তিগতভাবে আজকে বলতেছি, কারণ প্রথম দিকে আমি বলি নাই তাদের ব্যাপারে কিছু নেগেটিভ কিছু বলি নাই, কিন্তু আমার আজকে মনে হয় এই ছাত্র 3 জন ঢুকেছিল ওখানে, এটা যদি না ঢুকে বাইরে থাকতো প্রেশার গ্রুপ হিসাবে সরকারের পক্ষে কাজটা খুব ভালো হতো। কারণ আজকে আমার কাছে যেটা মনে হয়, আপনাকে যখন বসাইলাম ক্ষমতায়, ইউনূস সাহেব বসলেন, উনি বললেন ছাত্র আমার নিয়োগকর্তা, ফাইন, কোনো অসুবিধা নেই, উনি বললেন। কিন্তু প্রশ্ন হচ্ছে যে যখন আপনি ক্ষমতায় বসে যাবেন তখন কিন্তু ছাত্র আপনাকে কী এজেন্ডা নিয়ে বসাইলো আমরা কিন্তু জানি না, ছাত্রদের সাথে কোন এজেন্ডা নিয়ে কথা হয়েছে তাও আমরা জানি না। কিন্তু যখন আপনি ক্ষমতায় বসবেন তখন কিন্তু আপনি শুধু ওই এজেন্ডার মধ্যে থাকতে পারবেন না, আপনার ডোমেস্টিক এবং ইন্টারন্যাশনাল এজেন্ডা আসবে। সেটা ফেস করতে গিয়ে যদি আপনাকে সার্ভাইভ করতে হয়, আপনি যে দাবা খেলায় কি হয়, সোলজার মারা যায়। তো আপনি মনে করেন আজকে ইউনূস সাহেব ক্ষমতায় বসছে, উনি কিন্তু ওনার এখন কিন্তু অনেক এজেন্ডা আসবে তার সামনে, সেগুলো তাকে সব ফেস করতে হবে। সেই এজেন্ডা ফেস করতে গিয়ে যদি রাজ্জাকিকে মাইনাস করতে হয়, রাজ্জাকিকে খেয়াল করতে পারবে না, সেটা বেখেয়াল হতে পারে। সুতরাং আমার কাছে মনে হয় এজেন্ডার গরমিল একটা বিরাট ফ্যাক্টর হয়েছে, যে এদের ভিতরে এজেন্ডাটা কী ছিল, ইউনূস সাহেবের এজেন্ডা কী ছিল, ছাত্র এজেন্ডা কী ছিল, এর সমন্বয় ছিল কিনা। জি, অনেক ধন্যবাদ শাহেদ আব্দুল্লাহ। এই যে এনসিপি, এ তো আপনার বন্ধুদের দল, এখন এই সালাউদ্দিন তানভীর যার বিরুদ্ধে অভিযোগ, তার চেহারা ছবি দেখলে কিন্তু আমাদের সামাজিক বাস্তবতায় যেটা এটা থাকে না, যে এটা চেহারার সাথেও কিন্তু যায় কিনা কাজটা, যেটা অভিযোগ আছে। তো যাক, আপনি যেহেতু তাদেরকে কাছ থেকে দেখেছেন এবং তাদের যে এই যে উদ্যোগ এবং তাদের অভিযোগ, এটা নিয়ে আপনার মধ্যে অবশ্যই একটু চিন্তাভাবনা হয়েছে যে আপনার বন্ধুরা ভালো করুক, সেটা তো আপনি চান। অবশ্যই এনসিপি ভালো করুক, এই ব্যাপারটা আমি অনেক আগের থেকেই বলে আসছি যে এনসিপির বাংলাদেশের স্বার্থেই ভালো করাটা উচিত। দেখেন অন্য অনেকগুলো দল আছে, তাদের একটা আলাদা আইডিওলজি আছে, সেই অনুযায়ী তারা কাজ করবে। পিওরলি গণ অভ্যুত্থানকে কেন্দ্র করে যারা গণ অভ্যুত্থানের সোল কন্টেন্ডার, মানে নিজেরাই বলছে যে গণ অভ্যুত্থানের স্পিরিটই হলো তাদের এই দল গঠনের একেবারে প্রারম্ভিক ভিত্তিটা তৈরি করে দিয়েছে, সেটা কিন্তু এনসিপিটা তৈরি হলে যেটা হতো, অনেকগুলা বাংলাদেশের সংকট আমার মনে হয় যে দূর হয়ে যেত এই দলটা যদি ঠিকমতো দাঁড়াতো। এবং এই দলটা দাঁড়ানোর যে প্রারম্ভিক যাত্রাটা, সেটা যেভাবে হওয়ার কথা ছিল বেশ খানিকটা হোঁচট খেয়ে গেছে। হোঁচট খেয়ে যে গেছে
এর কারণ হলো যখন পহেলা বৈশাখের দিন এনসিপি একটা প্রোগ্রাম করলো, তার সামনে অডিয়েন্স কতজন আছে এটা যখন দেখা গেল যে সাংবাদিকরা যারা কভার করছে অলমোস্ট তারাই শুধু আছে, আর তাদের দর্শক 1 সারি বা 2 সারির বেশি নাই। এই ব্যাপারটা কিন্তু প্রচণ্ড হতাশাজনক। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যারা এনসিপির মানে নীতি নির্ধারণী পর্যায়ে আছেন এই ব্যাপারটা তাদেরও ভাবিয়ে তুলেছে, এটাই হওয়া উচিত। কারণ এই দলটা যে চমৎকারভাবে যাত্রাটা শুরু করেছিল, মাঝে মাঝে দেখবেন বিভিন্ন বিতর্কতে তারা খাবি খাচ্ছে, এই জিনিসটা খাওয়াটা উচিত ছিল না। তারপরেও আমি একটা ব্যাপারে আশাবাদী, দেখেন একটা নতুন দল ট্রায়াল অ্যান্ড এররের ভেতর দিয়েই তো যাবে, ভুল করবে, ভুল থেকে তারা যদি শিখতে পারে তাহলে দেখা যাবে যে জার্নিটা আবার স্মুথ হয়ে যাবে। তবে সেইটা করার জন্য কিছু কিছু জায়গায় খুবই সলিড ডিসিশন নেওয়াটা অত্যন্ত জরুরি। আমার কাছে যেটা মনে হয় নতুন এই দলের অন্যদের হিসাব কিতাব যদি একটু দূরেও রাখি, একটা ব্যাপারে তাদের খুবই ক্লিয়ার থাকা উচিত, ফাইন্যান্সিয়াল ট্রানজ্যাকশনের ব্যাপারে। ফাইন্যান্সিয়াল গ্রাউন্ডটা যদি ক্লিয়ার থাকে, দেশের মানুষের যে ভালোবাসাটা তাদের প্রতি আছে সেটা সবসময় থাকবে। আপনি একটু আলোচনা তুলছিলেন অলরেডি একজনকে, ওই যে তানভীর যিনি আছেন এনসিপির নেতা, তাকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে এবং তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। আমি সবসময় মজা করে না একটা কথা আসলে বলেই ফেলি, ব্যাপারটা হলো বাংলাদেশের এর আগের টার্মে মানে ওই স্বৈরাচারী শেখ হাসিনার আমলে আমরা একজনকে দরবেশ বাবা বলে চিনতাম, যে বাংলাদেশের ইকোনমিকে সিঙ্গেল হ্যান্ডেডলি কেউ যদি ধ্বংস করে দেয় তার ভেতরে সবচেয়ে বড় অবদান ছিল দরবেশ বাবার। এই সফেদ দাড়ি একেবারে মানে রমজান মাসে লাস্টের 10 দিনে মক্কায় গিয়ে নিজেই ফেসবুকে স্ট্যাটাস দিত যে কাবা শরীফের ইমাম যে জায়গায় নামাজ পড়ে ঠিক তার পাশে দাঁড়িয়ে আমি নামাজ পড়ছি। সো এত সুন্দর সফেদ মনের একজন দরবেশ বাবা ছিল এবং বাংলাদেশের অর্থনীতিকে একেবারে ধ্বংস করে ফেলে গেছে। তো এনসিপি যাদের প্রতি মানুষের এত আস্থা, আমার কাছে মনে হয় ওইটা যদি আমরা বড় দরবেশ ধরি, মনে হয় এনসিপিতে একটা ছোট দরবেশের আবির্ভাব ঘটে গেছে। যে তানভীরকে কথা বলছেন, সেই তানভীরকে দেখলে মনে হয় না যে অত সুন্দর সফেদ মনের একজন মানুষ, বড় বড় দাড়ি আছে, ঠিক উনাকে দেখলে আমার ওই সালমান এফ রহমানের কথা মনে হয়। এই জন্যই আমি বলি যে আগের দরবেশ বাবা যেভাবে ওই দলটাকে ধ্বংস করছে, এই এনসিপির প্রারম্ভিক যাত্রাতেই বোধহয় কোনো ছোট দরবেশের আবির্ভাব ঘটে গেছে এবং তার বিরুদ্ধে যে ধরনের অভিযোগ সেটা অত্যন্ত মারাত্মক কয়েকটা অভিযোগ আছে। এই ব্যাপারগুলো এনসিপিও তদন্ত করবে, এটা আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। এবং এই তদন্তগুলো যদি ঠিকমতো না করে তাহলে মানুষের কাছে তাদের যে কমিটমেন্ট, সেই কমিটমেন্টের জায়গাটা বিশাল বড় ঘাটতি হয়ে যাবে। শুধু এইটাই না, কেন এই সরকারের 2 জন উপদেষ্টা যারা ছিল ছাত্রদের পক্ষ থেকে 2 জন উপদেষ্টার এপিএস হয়েছিল, তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে না? এই যে সরিয়ে দেওয়া হলো, কোন কারণে সরিয়ে দেওয়া হলো এর কি কোনো ব্যাখ্যা আছে? যেমন আমরা অতীতেও দেখেছি ওই যে শেখ হাসিনার যারা পিয়ন ছিল, সেই পিয়নও 400 কোটি টাকা লুট করে নিয়ে চলে যেত, কিন্তু শেখ হাসিনা ছিল পবিত্র, তাদের কথায় সে কিছুই জানে না, তার পিয়ন চোর, কেউ এমন চোর 400 কোটি টাকা লুটপাট করে নিয়ে গেছে। সো 2 জন উপদেষ্টার এপিএসকে যখন সরিয়ে দেওয়া হলো, নিশ্চয়ই কোনো না কোনো বিতর্কের জায়গাটা ছিল বা বড় কোনো গরমিল হয়েছে। সেই ব্যাপারটা কি, এটা কি খোলাসা করা হয়েছে? এই ব্যাপারগুলো খোলাসা করা উচিত ছিল। এবং এই জায়গাগুলো যদি ক্লিয়ার না করা হয়, মানুষের অগাধ আস্থা, যেমন সবসময় এটা মনে রাখা দরকার, অগাধ আস্থা যখনই থাকবে, এইটা আবার একটু নড়চড় হলে অন্যদের প্রতি যেমন বদনামটা, মানে যে আপনি ধরেই নিচ্ছেন যে তার ভেতরে একটু সমস্যা আছে, তার বদনাম কিন্তু কম হয়। কিন্তু যার পর আপনার অনেক বেশি প্রত্যাশা থাকে, সে যদি এই ধরনের কাজ করে, দেখা যায় অন্যদের চেয়েও এদের ইমেজটা আরো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং সেটার কিন্তু একেবারে শুরুতেই খুব বাজে রকম একটা লেজে গবরে অবস্থা হয়ে গেছে। তবে আমি আশা করব এই ভুলটা কাটিয়ে ওঠার তারা চেষ্টা করবে এবং এখনো কাটিয়ে ওঠা সম্ভব বলেই আমি মনে করি। জি, অনেক ধন্যবাদ। আমরা অন্য একটা প্রসঙ্গে আসি, সেটা হলো নির্বাচন। ডক্টর ইউনূস বলেছেন যে তিনি এমন একটি নির্বাচন দিতে চান, মানে ইতিহাসের সবচেয়ে ভালো নির্বাচন দিতে চান, কিন্তু নির্বাচন করবে তো নির্বাচন কমিশন। আর এই কমিশনের গঠন প্রক্রিয়া আপনি জানেন যে আমাদের সংস্কার যে প্রস্তাবনার আগেই এই কমিশন গঠন হয়েছে। এই কমিশন দিয়েই কি এই নির্বাচন করা সম্ভব হবে কিনা? দেখেন, কমিশন যেটা হয়েছে সেটা কিন্তু আগের আইনে, আর নির্বাচন কমিশন সংক্রান্ত সংস্কারের ভিত্তিতে এটা হয় নাই। সেই প্রক্রিয়া হয়েছে, এখন নির্বাচন কমিশন সংস্কার হবে। বাট নির্বাচনের জন্য আমি ব্যক্তিগতভাবে মনে করি 3টা দপ্তর খুব বেশি সংস্কার, মানে সংস্কারটা খুব জরুরি। একটা ধরেন বিচার বিভাগ, তারপর প্রশাসন মানে পুলিশ বা মাঠে যারা কাজ করবে, প্লাস নির্বাচন কমিশনটা আমি ধরে নিলাম সেটা যেটাই সংস্কার হোক, তার ভিতরে বিধিবদ্ধ, তারপর সংবিধান সংস্কার হবে, তারপর নির্বাচন হবে। এখনই প্রথম আসে বিচার বিভাগটায়। সম্প্রতি আমরা জানি এই যে 21শে আগস্টের যে গ্রেনেড হামলা হইল, সেই গ্রেনেড হামলায় সব আসামি কিন্তু খালাস হয়েছে। আসামি খালাস হোক, সেটা নিশ্চয়ই কোর্ট
তারা বিবেচনা করছেন, পাইছেন এবং তারা খালাস হয়েছেন, ভালো কথা। কিন্তু ঘটনাটা কিন্তু ঘটছিল। তো ঘটনা যখন ঘটছিল তার ফলো আপটা কী সেটাও তো থাকতে হবে, কারণ ওই দিন ওই ঘটনা ঘটছিল, 200-300 আহত হয়েছে, 24-25 জন মারা গেছে এবং আইবি রহমান সহ মারা গেছে। সেই জায়গাটা কিন্তু নাই এবং আজকে পর্যন্ত এটা আলোচিত হচ্ছে না। 2, যদিও পুরনো ঘটনা তাও টেনে নিয়ে আসতেছি, সাগরণী হত্যা। সম্প্রতি নথি নাকি একবার বলল পুড়ে গেছে, এখন বলছে খুঁজে পাচ্ছি না, আবার 6 মাস টাইম নিছে। এটা কিন্তু বিচার বিভাগ এবং এই দুইটা দপ্তরের প্রশাসন যদি যাই, পুলিশ রিপোর্ট কেন হচ্ছে না, সেখানে আছে সংস্কারে আছে কে, আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা এবং আইন উপদেষ্টা, দুইজন সমানভাবে দায়ী। পাশাপাশি আমি প্রশাসন নিয়ে আর একটা কথা বলি, যদি নির্বাচন কমিশনের নিজস্ব কিন্তু কোনো প্রশাসনের লোক নাই। যেই প্রশাসনটা এখন মাঠে আছে সেই প্রশাসনগুলোই নির্বাচনের সময় তার অধীনস্থ হবে, তাদের অধীনেই আমরা নির্বাচন করব। এখন এই প্রশাসন কিন্তু 5ই আগস্ট থেকে আজকে মাত্র 7-8 মাস পার হয়েছে এবং ডিসেম্বর পর্যন্ত যদি নির্বাচন হয় বা ফেব্রুয়ারি পর্যন্ত যদি হয় আরও 8 মাস যোগ হবে বা 10 মাস যোগ হবে। আপনি যে প্রশাসনকে পুরোপুরি আস্থা না রাখে আমি লেভেল প্লেয়িং ফিল্ড পাই নাই বিধায়, যেমন 2014-তে নির্বাচনে গেলাম, 153টা সিট পেয়ে গেল। 2018-তে আসলাম, কথিত যে ডক্টর কামাল হোসেন সাহেবের অ্যাডভাইসের ভিত্তিতে গিয়ে 8টা সিট নিল বিএনপি। 2024-এ গেল না। মেইন প্রবলেম কিন্তু যে প্রশাসনিক সংস্কার বা প্রশাসনিক কাজগুলো করে হাতে কলমে, ডিসি, এসপি, ইউএনও, টিএনও, ওসি, এরা এই কাজটা করে। 16 বছরের সাজানো প্রশাসন, যাকে 24-এও আমি নির্বাচনে গেলাম না। সুতরাং এই প্রশাসন এর অধীনে আমি আবার নির্বাচনে যেতে চাচ্ছি, মানে আমার এই আস্থাটা হঠাৎ তৈরি হলো কেন, এটা আমার প্রশ্ন। কারণ এই প্রশাসন এই মাত্র 5ই আগস্ট থেকে আজকে 1-1.5 বছরের মধ্যে কি সুমোটো এটা ঠিক হয়ে যাবে, নাকি একটা সংস্কার করা দরকার? তো এই জন্য আমি বলতেছি যে নির্বাচনে কনফার্ম করার, এই যে ইউনূস সাহেব বললেন যে আমি একটা সুন্দর এবং অসাধারণ নির্বাচন উপহার দিবেন, তার সাথে এই বিচার বিভাগ, প্রশাসন এবং নির্বাচন কমিশনের এই 3টার একটা সংস্কার এবং সমন্বয় খুব মারাত্মক দরকার। নয়তো একটা কোশ্চেন মার্ক আসবে, যেই আপনি 24-এ নির্বাচনে গেলেন না, সেই আপনি আজকে নির্বাচনে যেতে চাচ্ছেন ওই প্রশাসনের অধীনে, যেই প্রশাসন সালাউদ্দিন কাদের চৌধুরীর কি বলে পায়ের রক ছিঁড়ে গেল, কাত করে যাচ্ছেন, ওই পুলিশে কোর্টে নিয়ে যায়, সেই পুলিশে কামরুল ধমক দিচ্ছে, সেই পুলিশে শাহজাহান সাহেব ধমক দিচ্ছে, সেই একই পুলিশ। তো সেই পুলিশের অধীনে আজকে আমরা যদি নির্বাচনে যাই কিংবা নির্বাচন হয়, আমরা সাধারণ জনগণ কিভাবে আস্থায় থাকব যে নির্বাচনটা সুন্দর হবে? কিংবা যারা আপনি নির্বাচনে গেলেন না এখন যাচ্ছেন, তাহলে আমার কাছে একটা কোশ্চেন মার্ক থাকে যে একই প্রশাসনের উপরে মাত্র 7-8 মাসের ব্যবধানে আপনাদের এত আস্থা কেন আসলো? যে এই সাইদ আব্দুল্লাহ, আপনি কি মনে করেন যে এই যে বর্তমান নির্বাচন কমিশন এবং যে আশঙ্কার কথা আবু হানিফ রাজ্জাক বললেন, এটা তো স্বাভাবিক ব্যাপার, প্রশাসন, পুলিশ প্রশাসন, বিচার বিভাগ, এইগুলো সংস্কার এবং সমন্বয় না হলে একটা ভালো নির্বাচন হবে না। কিন্তু একটা প্রত্যাশা, আমাদেরও প্রত্যাশা, জনগণের প্রত্যাশা, ডক্টর ইউনূসের প্রত্যাশা, রাজনৈতিক দলগুলোর প্রত্যাশা, ভালো নির্বাচন হবে, সেটা প্রত্যাশা করি। কিন্তু অ্যাজ অফ টুডে যে অবস্থা আছে, এবং আমরা ডিসেম্বর বা পরবর্তীতে যে নির্বাচন করতে যাই, এই সময়ে সবগুলো সংস্কার করে মানে সম্ভব হবে বলে মনে হয় আপনার? খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্টে হাত দিয়েছেন। আমার কাছে যদি মনে হয় যে সংস্কারের ভেতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ সংস্কার যে জায়গায় জরুরি, সেটা হলো ইনস্টিটিউশনাল যে সংস্কারগুলো, এবং এটা না করলে একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন দেওয়াই পসিবল না। দেখেন, ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের জন্য একটা ব্লেসিং, এবং আমরা চাই এই ব্লেসিংটা বাংলাদেশে ওই যে দীর্ঘদিনের একটা অচলায়তন, সেটা ভেঙে নতুন দিনের যাত্রার শুরুটাও তার হাত দিয়ে হয়ে যাক। এটা হওয়ার জন্য কি করতে হবে? হাসিনা কেন এত বিতর্কিত? সে ডেমোক্রেসিকে ধ্বংস করে গেছে, আর ডেমোক্রেসিকে ধ্বংস করার সবচেয়ে বড় ওয়েপনটা হলো দেশের ইলেকশনকে ধ্বংস করে দেওয়া। 2014 ইলেকশনের কথা বললো, ভেরি কারেক্ট। 2018 সালের ইলেকশন, ওটা কোনো ইলেকশনই হয় নাই, শেষ রাতের ইলেকশন হয়েছে। 2024 সালে ডামি ইলেকশন হয়েছে, এবং যে ইলেকশন নিয়ে সবচেয়ে কম কথা হয় সেটা হলো 2008 সালের ইলেকশন। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি বাংলাদেশে একটা একাডেমিক রিসার্চ হওয়াটা খুব বেশি মাত্রায় জরুরি, যে 2008 সালের ইলেকশন কিভাবে ইঞ্জিনিয়ারিং করা হয়েছিল। সবচেয়ে সূক্ষ্ম কারচুপি করা হয়েছে 2008 সালের ইলেকশন। আমি এই কারণেই বলছি এই কথাটা কেন আলোচনা আসা দরকার, তারপর আমি ইলেকশন কমিশনের আলাপে যাব। দেখবেন বাংলাদেশে সবচেয়ে ক্লোজেস্ট ইলেকশনের কথা যদি আমরা বলি, সেটা হলো 1996 সালের ওই যে জুন মাসে যে সেকেন্ড ইলেকশন যেটা হয়,
ওই টাইমে টেকনিক্যালি চিন্তা করলে বিএনপির জনপ্রিয়তা সবচেয়ে কম থাকা উচিত ছিল, আওয়ামী লীগের জনপ্রিয়তা টেকনিক্যালি সবচেয়ে বেশি থাকা উচিত ছিল। ইয়েট ওই সময়ে সিটের যে সংখ্যাটা, আওয়ামী লীগ কি এককভাবে সরকার গঠন করার মতো কি সিট পেয়েছিল? পায় নাই। তার কিন্তু জোটের আসনগুলা দরকার হয়েছিল এবং সেটা কিন্তু ক্লোজেস্ট ইলেকশন ছিল। ওই সময়ে যদি এই ধরনের ক্লোজেস্ট ইলেকশন হয়, ওই ফরম্যাটটা মাথায় রেখে 2008 সালের ইলেকশনের দিকে তাকান, ওই সময়ে আসনের যে ব্যাপক গ্যাপ হয়ে গেল, এইটা কি ন্যাচারাল প্রসেস? অ্যান্সার ইজ নো। অনেকগুলো আসনে যেভাবে ইলেকশন হয়েছিল, ওই আব্দুল্লাহ নোমান সাহেব চট্টগ্রামের, যিনি মারা গেলেন কিছুদিন আগে, উনার আসনেও আমি উনার বর্ণনা শুনেছি একটা জায়গাতে। উনি বলছিলেন যেসব আসনে, আপনি তো জানেন যে কোন কোন কেন্দ্রে তার ভোট বেশি হতে পারে, ওই বিন্যাসগুলোকে টার্গেট করেই ওই জায়গাগুলোতে ভোট স্লো করে দেওয়া হয়েছে বিভিন্নভাবে, এবং সেটা বোঝাই যায় যে ওই 111-এর পরে -2 ফর্মুলার কথা অনেকেই বলতো, অ্যাকচুয়ালি ওইটা ছিল -1 ফর্মুলা। এবং -1 ফর্মুলাটা এক্সিকিউট করার জন্য যা যা করা দরকার আমাদের দেশের পাশ থেকেও এটা করা হয়েছে। প্রণব মুখার্জির বইয়ের ভেতরে এ ধরনের কিছু ইঙ্গিত নাই। প্রণব মুখার্জির বইটা খুললেই দেখা যাবে ওই জায়গাতে কিভাবে আমাদের ওই আর্মি যারা এসে ক্ষমতাটা নিয়েছিল তাদেরকে সেফ এক্সিট দেওয়ার জন্য যে ব্যবস্থা, সেই দর কষাকষি তারা করছে, এবং কোন প্রক্রিয়ার মাধ্যমে, ইঙ্গিতটা হলো সর্ট অফ হাসিনাকে বসিয়ে দিয়ে কিভাবে তারা এই নেগোশিয়েট করে। তার মানে ওইটা কিন্তু অবশ্যই বাজে রকম একটা ইনফ্লুয়েন্সের জায়গাটা ছিল। সো 2008 থেকে শুরু করলে 2024 এর ভেতরে কোনো ইলেকশন হয় নাই। এর ভেতরে মেয়র ইলেকশন বলেন, বিভিন্ন টাইপ ইলেকশন বলেন, কোনো ইলেকশনই আদতে হয় নাই। এবং তারপরে এই যে জনগণের আস্থাটা ভেস্তে গেল, এইটাকে যদি ব্যাক করাইতে হয়, মানে ইলেকশনটা করার জন্য অনেক সংস্কারটা জরুরি। যেমন অবশ্যই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভেতরে সংস্কারটা জরুরি। একই সাথে ফিল্ড প্রশাসন যেটা আছে, মানে অ্যাডমিনিস্ট্রেটিভ সেক্টর যারা দেখে, লেটস সে সেটা ইউনো, ডিসি এবং সামগ্রিক এই প্রসেসটা, এই জায়গায় সংস্কারটা জরুরি। আবার ইলেকশন এই প্রক্রিয়ার মাধ্যমে দেখবেন অনেকগুলো বিচারিক ডিসিশন আসতে পারে, ডিসিপ্লিনারি গ্রাউন্ড আসতে পারে। সো এই প্রত্যেকটা চ্যানেল যদি ঠিক করতে হয়, এই জায়গাতে হিউজ সংস্কারের জায়গাটা আছে। যেভাবে চলার কথা ছিল সেভাবে চলছে না বলেই আমি মনে করি। তার কারণ দেখেন, বিগত দিনগুলাতে যেসব ইউনোর অধীনে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে, তারা এখন অনেকে প্রমোশন পায়, কেউ ডিসি, কেউ ডিসির ওপরে বিভিন্ন জায়গায় চলে গেছে। যেসব ডিসিরা ছিল সব ডিসিকে কি বিচারের আওতায় আনা হয়েছে? আবার 2024 সালের ইলেকশনের আগেই মনে করে দেখেন, রাতের আদালত বসানো হয়েছে না? রাত 10টা 11টা পর্যন্ত আদালত চত্বরে যেভাবে বিচার করা হয়েছে, তারা অনেকেই এখন বলবে আমার উপরে অর্ডার ছিল। একটা ন্যায়পরায়ণ মানুষের বিধান কি জানেন? আপনি সরকারি চাকরি করতে পারেন, আপনি ন্যায্য অর্ডার ফলো করার জন্য বাধ্য, আপনি ইলিগ্যাল কোনো অর্ডার পালন করার জন্য আইনত বাধ্য না। নিশ্চয় আবহাওয়া রাজ্জাকি ভাই এটা স্বীকার করবেন আইনগতভাবে। দেখেন তারা কিন্তু এটা করেছে, করার কারণে এদেরকে কি বিচারের আওতায় নিয়ে আসা হয়েছে? হয় নাই। তার মানে যেসব ইউনো, ডিসি যারা যারা ছিল, অনেক জায়গায় তারা বসে আছে। আইন শৃঙ্খলা বাহিনীর ভেতরে যারা এসপিরা ছিল, বিভিন্ন জায়গায় তারা ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের সাথে সরাসরি জড়িত ছিল, তারাও পুলিশের বিভিন্ন স্তরে আছে। তাদের দেখেন বিচারটা ঠিকমতো করা হয় নাই। এবং এই বিচার প্রক্রিয়াটা যদি ঠিক করা হতো, আমি সবসময় বলি, বাংলাদেশের এই সিস্টেমটা যদি ঠিক করতে হয়, আমলাতন্ত্রের ভূত তাড়ানোর জন্য যে উদ্যোগ নেওয়ার দরকারটা ছিল সেটা করা হয় নাই। মুখ দিয়ে অনেক সংস্কারের কথা বলা হচ্ছে, আমলাতন্ত্রের ভূতের এই সংস্কারটা করা দরকার ছিল, আইন শৃঙ্খলার সংস্কারের জায়গাটা দরকার ছিল। এবং এইগুলো যদি ঠিক হয়, ইলেকশন কমিশনের কাজটা কি, যে টাইমে ইলেকশন চলে ওই টাইমের জন্য ডিফ্যাক্টো গভর্নমেন্ট হয় ইলেকশন কমিশন। এবং ওই সময়ে ইলেকশন কমিশনের এত কর্তৃত্ব থাকে, তারাই কিন্তু মূলত সরকারটা পরিচালনার মতো অবস্থায় চলে যায়। এবং তাদের ন্যায্যতা যেটা এখন পর্যন্ত, যেহেতু তারা কোনো ইলেকশন করে নাই, সো তারা ঠিক লাইনে আছে বা বেঠিক লাইনে আছে এটা মন্তব্য করা উচিত না, কারণ তাদের কাজ আমরা দেখি নাই। সোফার তারা বেঠিক লাইনে যায় নাই, কিন্তু এটা করার জন্য এই প্রত্যেকটা জায়গায় আস্থাটা ফেরত নিয়ে আসতে হবে। একই সাথে একটা ব্যাপারও নিশ্চিত করাটা জরুরি, প্রশাসনটা যেভাবে আছে এই জায়গাটা যদি ইউনূস সাহেব যদি সংস্কার করে ফেলতে পারেন, এইটা একটা নজির হয়ে থাকবে। এই ইনস্টিটিউশনাল ডেমোক্রেসিটা খুব বেশি মাত্রায় জরুরি। আমি তো এমন একটা নির্বাচন কমিশন চাই যে ভবিষ্যতেও নির্বাচন কমিশন এত শক্তিশালী হবে, কোন সরকার ক্ষমতায় আছে কোন সরকার ক্ষমতায় নাই, যাতে এদের হিসাবও না করতে হয়। ভারতের অনেক কিছু নিয়ে আমি সমালোচনা করি, কিন্তু ভারতের ইলেকশন কমিশন তারা কিন্তু একটা ক্রেডিট ডিজার্ভ করে। তার কারণ তাদের দেশে 1 মাস ব্যাপী ইলেকশন হয়, সেই ইলেকশনের ফল কখনো ইঞ্জিনিয়ারিং করা যায় না। কারণটা হলো ইলেকশন কমিশন ওই পরিমাণ শক্তিশালী। আমরা চাই এই ইনস্টিটিউশনাল ডেমোক্রেসির জায়গাটা যদি সংস্কার হয়,
অনেক সংস্কার অটোমেটিক হয়ে যাবে। জি, অনেক ধন্যবাদ আবহাওয়া রাজ্জাকি, যেটা এই কথাগুলো আপনিও বলছিলেন, কিন্তু এই প্রসঙ্গগুলো রাজনৈতিক দলগুলো কি জোরে সোরে বলছে বলে আপনার মনে হয়? যতটা বলছে যে তার নেতা কয়বার প্রধানমন্ত্রী হতে পারবেন সেটা নিয়ে যত কনসার্ন, নির্বাচনটা সঠিকভাবে করার জন্য, নির্বাচন চাচ্ছে ঠিকই, কিন্তু সঠিকভাবে করার জন্য যেখানে যেখানে প্রয়োজনীয় সংস্কার সেই দিকে কি দৃষ্টি দিচ্ছে কিনা? তাহলে তো অনেকগুলো কথা আসে আপনার এই কথার পরিপ্রেক্ষিতে। আপনি সিম্পলি যদি আসেন, আজকের যিনি আইন উপদেষ্টা উনি কিন্তু একসময় টকশো করেছেন এবং টকশোতে বলতেন এই সাগরণী হত্যা নিয়ে। টকশোতে কিন্তু বিএনপির বিরুদ্ধে যে 1 লক্ষ মামলা এবং 40 লক্ষ আসামি, এই ভৌতিক মামলা, সেগুলো নিয়ে উনি কথা বলছেন। কিন্তু আজকে সময়ের ব্যবধানে এসে এগুলোতে কোনো প্রজ্ঞাপন জারি করে তখন যেটাকে ভৌতিক মামলা বলছেন সেটা তো বাদ দেন নাই। বিএনপি তো বড় আন্দোলন করা উচিত ছিল যে এই মামলা প্রত্যাহার করো, এই অন্যায় মামলাগুলো প্রত্যাহার করো, করেন নাই। জুলাই আন্দোলনে কিন্তু তাদের 422 জন নেতাকর্মী মারা গেছে, ফখরুল ইসলাম আলমগীর সাহেব বলছেন, সেখানে আপনারা আন্দোলন করছেন না। তারপরে যত গুম বিচারবহির্ভূত হত্যা হয়েছে সেগুলোর বিচারের ব্যাপারে তাদের বিরাট ভূমিকা থাকা দরকার, সেটা করছেন না। আবার সেই পুরনো প্রশাসন, তার অধীনে নির্বাচনে যেতে চাচ্ছেন। সব কিছু মিলে আমার কাছে মনে হয় যে যদি এমন ভেবে থাকেন যে আমরা ক্ষমতায় যেতে পারলে প্রজ্ঞাপন জারি করে সমস্ত মামলা শেষ করে ফেলবো, যেমনিভাবে ক্ষমতায় গেলে তার মামলা কারো থাকে না, এই চিন্তা যদি করে থাকেন তাহলে আমি মনে করবো সেটা খুব ভালো চিন্তা তারা করছেন না। এবং একটা দেশকে যদি গড়তে হয়, দেশের প্রতি যদি ভালোবাসা, জাতির জন্য ভালোবাসা থাকে, আর যদি মনে করেন তাহলে আপনাদের এই সংস্কারটা, বিশেষ করে এই 3টা সংস্কার যেটা আমরা বললাম, বিচার বিভাগ, প্রশাসন বা শাসন ব্যবস্থা এবং নির্বাচন কমিশন, এবং সুন্দর নির্বাচন উপহার দিতে হইলে, সেই লক্ষ্যে তাদের করতে হলে এই কাজগুলো তাদের সহায়তা করা উচিত বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। অনেক ধন্যবাদ আবহাওয়া রাজ্জাকি, অনেক আমাদের সময় দেওয়ার জন্য। সাইদ আব্দুল্লাহ, আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনাদেরকেও অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। দেখলেন দেশ ভাবনা, এই মুহূর্তে বাংলাদেশ। সবাই ভালো থাকবেন।